আমরা এই ক্লাসে ক্লাস 12-এর কৃষি অধ্যায়ের সবুজ বিপ্লব সম্পর্কে বিস্তারিত জানব। তোমরা ক্লাসটি দেখার পরে এই সবুজ বিপ্লব থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা এর উত্তর লিখতে পারবে। তো এই সবুজ বিপ্লব শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট তা কিন্তু না। এখান থেকে সবুজ বিপ্লবের এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু বহু প্রশ্ন আসে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমরা ক্লাসটি শুনে শুনে বা দেখেই অনেক প্রশ্নের উত্তর মুখস্থ করে ফেলতে পারছো। তো প্রথমে দেখি চলো যে সবুজ বিপ্লব কি। তোমরা বিপ্লব শব্দের অর্থ জানো, তাই তো? অর্থ কি? আমূল পরিবর্তন, তাই তো? তাহলে সবুজ, তাহলে বিপ্লব হলো আমূল পরিবর্তন। তাহলে সবুজ বিপ্লব কি দেখো কীরকম, যে ভারতের স্বাধীনতার পূর্বে বা 50-এর দশকে, শুধু ভারত কেন, পৃথিবীর সব উন্নয়নশীল দেশগুলোতেই কৃষিকাজ হতো কি বলতো? সনাতন পদ্ধতিতে। সনাতন পদ্ধতি মানে কি বলতো? কৃষিতে যন্ত্রের ব্যবহার ছিল না, চাষ করা হতো বলদ লাঙ্গল দিয়ে, ঠিক আছে? হাইব্রিড বীজের ব্যবহার ছিল না, দেশীয় বীজে চাষ হতো, ঠিক আছে? কীটনাশকের ব্যবহার ছিল না, রাসায়নিক সারের ব্যবহার ছিল না, জলসেচের সুযোগ খুব কম ছিল। ফলে তখন কি হতো? ফসল উৎপাদনের পরিমাণ খুব কম হতো, ঠিক আছে? ফলে বিভিন্ন দেশে খাদ্য সংকট দেখা দিত। কিন্তু 60-এর দশক থেকে কী হয় বলতো? ভারতসহ উন্নয়নশীল দেশগুলোতে এইগুলো ব্যবহারের পরে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার, জলসেচের সুযোগ, ঠিক আছে, কৃষিতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, এইসব কারণে ফসল উৎপাদনের পরিমাণ ব্যাপক বেড়ে যায়, ঠিক আছে? তো ওই ফসল উৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন আসে বা অভূতপূর্ব উন্নতি হয়, ঠিক আছে, এই ঘটনাকেই বলা হয় সবুজ বিপ্লব। তো একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে, ঠিক আছে? যেমন দেখো যে 1960-61 সালে ভারতে গম উৎপাদনের পরিমাণ ছিল কত বলতো? 110 লক্ষ টন, ঠিক আছে? এবার 2005-06 সালে এই উৎপাদনের পরিমাণ বেড়ে হয় কত বলতো? 918 লক্ষ টন। তাহলে ছিল কত? 110 লক্ষ টন মাত্র, সেটাই উৎপাদনের পরিমাণ বেড়ে কত হয়? 918 লক্ষ টন, ঠিক আছে? আবার দেখো যে 1960-61 সালে প্রতি হেক্টরে গমের উৎপাদন ছিল কত বলতো? 8.5 কুইন্টাল। কত বলছি? 8.5 কুইন্টাল উৎপাদন হতো 1 হেক্টর জমিতে, ঠিক আছে? সেটাই দেখো 2005-06 সালে কত হয় বলতো? যে প্রতি হেক্টরে 1 হেক্টরে 26.202 কুইন্টাল উৎপাদন হয়, ঠিক আছে? তো বুঝতেই পারছো, ওকে? তো কৃষিক্ষেত্রে এই যে ফসল উৎপাদনের অভূতপূর্ব উন্নতি, এই ঘটনাকেই বলা হয় সবুজ বিপ্লব, ঠিক আছে? তো তোমরা উত্তরটা কি লিখবে আমি লিখে দিচ্ছি, দেখো। 1940 থেকে 1970 সালের মধ্যে ভারত সহ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সারের প্রয়োগ, জলসেচের উন্নতি, ভূমি সংস্কার ইত্যাদির মাধ্যমে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতার যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় তাকে সবুজ বিপ্লব বলে। এবার দেখো যে এই সবুজ বিপ্লবের সূচনা কোথায় কিভাবে হয়, ঠিক আছে? কীরকম দেখো যে 1950-এর দশকে মেক্সিকোতে ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ উচ্চ ফলনশীল গমের বীজ উদ্ভাবন করে। ফলে মেক্সিকোতে কী হয় বলতো? গমের উৎপাদন ওই উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের জন্য গমের উৎপাদন ব্যাপক বেড়ে যায়। ফলে মেক্সিকোতে প্রথম সবুজ বিপ্লবের সূচনা হয়। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর কোন দেশে প্রথম সবুজ বিপ্লবের সূচনা হয়? কোন দেশে? মেক্সিকোতে, ঠিক আছে? এবং কোন ফসল উৎপাদনের মধ্য দিয়ে? কোন ফসল? গম উৎপাদনের মধ্য দিয়ে, ঠিক আছে? এবার এই মেক্সিকো থেকে পৃথিবীর অন্যান্য দেশে এই সবুজ বিপ্লব ছড়িয়ে পড়ে। তাই এই ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগকে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তার উত্তর কি হবে? ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ বা ডক্টর বোরলগ লিখলেও হবে, ঠিক আছে? কিন্তু ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। এটাও কিন্তু প্রশ্ন হয় যে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তাহলে উত্তর কি হবে?
এম.এস. স্বামীনাথন। আবার কেমন দেখো যে তৎকালীন ইউএসএআইডি অর্থাৎ কি বলতো ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর তৎকালীন প্রধান ছিলেন উইলিয়াম গাউড। এই উইলিয়াম গাউডই কি বলতো 1968 সালে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সবুজ বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন, তার উত্তর কি হবে? উইলিয়াম গাউড। এবার দেখি চলো যে ভারতে কোথায় কিভাবে সবুজ বিপ্লবের সূচনা হয়। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এবং ভারতের স্বাধীনতা লাভের পরে ভারতে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে, কিন্তু খাদ্যশস্যের উৎপাদন বা কৃষি পণ্যের উৎপাদন সেভাবে বৃদ্ধি পায় না। তাহলে জনসংখ্যা বাড়ছে কিন্তু ফসলের উৎপাদনের পরিমাণ বাড়ছে না, ফলে যা হওয়ার তাই হবে। কী হবে? খাদ্য সংকট দেখা দেয়। যেমন 1961 সালে ভারতে দুর্ভিক্ষ দেখা দেয়। তো এই সমস্যা সমাধান করার জন্য তৎকালীন ভারত সরকারের কৃষি মন্ত্রক ডক্টর নরম্যান বোরলগকে ভারতে আসার আমন্ত্রণ জানান। তিনি ভারতে আসেন, ঠিক আছে, এবং ভারতে এসে তিনি পাঞ্জাব হরিয়ানার কৃষির উন্নতি দেখে তিনি সবুজ বিপ্লবের স্থান হিসাবে এই পাঞ্জাব হরিয়ানা অঞ্চলকেই বেছে নেন। ভারতে তার সহযোগী ছিল ডক্টর এম.এস. স্বামীনাথন। ডক্টর নরম্যান বোরলগ ভারত থেকে চলে যাওয়ার পরে ভারতে সবুজ বিপ্লবের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যান ডক্টর এম.এস. স্বামীনাথন। এই জন্য স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, আগেই বলেছি, ঠিক আছে। তো কী হয় বলতো যে এই দুজনের যুগলবন্দিতে কী হয় বলতো, পৃথিবী থেকে খাদ্যের অভাব দূর হয়, মানে উৎপাদনের পরিমাণ এতটাই বৃদ্ধি পায় এদের কর্মসূচি গ্রহণের ফলে পৃথিবী থেকে খাদ্যের অভাব দূর হয়। এর ফলস্বরূপ 1970 সালে, ঠিক আছে, ডক্টর নরম্যান বোরলগ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এবার দেখি চলো যে সবুজ বিপ্লবের উপকরণগুলি কি কি। এই উপকরণ মানে কি বলতো? উপকরণ মানে হচ্ছে যে যেসব কৌশল বা যেসব কর্মসূচি গ্রহণ করার ফলে সবুজ বিপ্লবের সূচনা হয় বা ফসলের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়, সেই সব কৌশল বা কর্মসূচিকেই বলা হয় কি বলতো সবুজ বিপ্লবের উপকরণ, ঠিক আছে। তো মোট 12টি উপকরণের উপর ভিত্তি করে সবুজ বিপ্লব সংঘটিত হয়। এই 12টি উপকরণ কি কি এবার 1, 2, 3 করে আমরা দেখে নিই, ঠিক আছে। দেখো, নাম্বার 1 উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। নাম্বার 2 জলসেচ ব্যবস্থার উন্নতি। নাম্বার 3 রাসায়নিক সারের প্রয়োগ। নাম্বার 4 কীটনাশকের ব্যবহার। নাম্বার 5 প্রকল্প এলাকা উন্নয়ন। নাম্বার 6 জমির একত্রীকরণ। নাম্বার 7 ভূমি সংস্কার। নাম্বার 8 কৃষি যন্ত্রপাতির ব্যবহার। নাম্বার 9 গ্রামীণ বৈদ্যুতিকরণ। নাম্বার 10 কৃষিতে ব্যাপক ঋণ দান। নাম্বার 11 গ্রামীণ সড়ক ও বাজারের উন্নতি সাধন। নাম্বার 12 কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ঠিক আছে। এই যে তোমরা উপকরণগুলি দেখলে, যদি প্রশ্ন হয় যে সবুজ বিপ্লব সফল হওয়ার কারণ কি, তারপর উত্তর কী হবে বলো তো? এই যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে, এই কর্মসূচিগুলো গ্রহণ করার জন্যই কি সবুজ বিপ্লব সফল হয়েছে। 2 নম্বর প্রশ্ন আসলে শুধু এই কর্মসূচিগুলো লিখলেই হবে, কিন্তু 4 নম্বরের প্রশ্ন যদি হয় যে সবুজ বিপ্লব সফল হওয়ার কারণ কি, তো এই প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে কিন্তু এই পয়েন্টগুলো আবার বিস্তারিত লিখতে হবে। এবার দেখো যে এই সবুজ বিপ্লব অংশ থেকে কি বলতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসে, ঠিক আছে, প্রশ্নটা আসে যে সবুজ বিপ্লবের সুফলগুলি কি কি, ঠিক আছে। কি বলছি? সবুজ বিপ্লবের সুফল 4 মার্কসের প্রশ্ন হয়, ওকে। তো তোমরা উত্তরটা যেভাবে লিখবে আমি ঠিক সেভাবেই বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা শুনে শুনে নোটটা তৈরি করে ফেলতে পারো, ওকে। দেখো কীরকম। কৃষিতে সবুজ বিপ্লব একটি উল্লেখযোগ্য ঘটনা, ওকে। তো এই সবুজ বিপ্লবের সুফলগুলি হলো 1 নম্বর হেডিং করবে শস্যের উৎপাদন বৃদ্ধি, ঠিক আছে। এই পয়েন্টে কি লিখবে দেখো, আমি আগেই বলেছিলাম যে গম উৎপাদন দেখো কী হারে বেড়েছে, তাই তো, একটা হিসাব দিয়ে দেখিয়েছিলাম, তাই তো। তার মানে কি দেখো যে সবুজ বিপ্লবের প্রত্যক্ষ প্রভাবে
গম আর ধান এই দুটো ফসল ব্যাপক উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়াও কি বলতো ভুট্টা, আলু, জোয়ার এই ফসলগুলোরও ব্যাপক উৎপাদন বৃদ্ধি পায়। তোমরা মনে রাখবে যে যদি প্রশ্ন হয় যে কোন ফসল উৎপাদনের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা হয়, তাহলে উত্তর হবে কি গম। ঠিক আছে, তো এই পয়েন্টটা তোমরা কি লিখবে, কিভাবে লিখবে দেখে নাও। সবুজ বিপ্লবের প্রত্যক্ষ প্রভাবে দেশে গম ও ধানের উৎপাদন অভূতপূর্বভাবে বৃদ্ধি পায়। প্রসঙ্গত 1960-61 সালে ভারতে মোট উৎপাদিত গমের পরিমাণ ছিল 110 লক্ষ টন, ব্র্যাকেটে প্রতি হেক্টরে 8.5 কুইন্টাল, যা 2005-06 সালে বেড়ে হয় 918 লক্ষ টন, ব্র্যাকেটে প্রতি হেক্টরে 26.02 কুইন্টাল। এছাড়াও ভুট্টা, জোয়ার এবং আলুর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরপর 2 নম্বর হেডিং করবে কৃষক ও কৃষি শ্রমিকের কাজের সুযোগ বৃদ্ধি। ঠিক আছে, কি হবে দেখো, যেহেতু সবুজ বিপ্লবের ফলে কি হয়, কৃষি জমির সম্প্রসারণ হয়, ফসল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, তাছাড়াও কি বলতো শস্য বা ফসল চাষ লাভজনক হয়ে ওঠায় কি বলতো কৃষিতে কর্মসংস্থান বৃদ্ধি পায়। আর আবার কি বলতো যে জমি এক ফসলি বা দু ফসলি জমি বহু ফসলি জমিতে রূপান্তরিত হওয়ায় কৃষক ও কৃষি শ্রমিকের কাজের সুযোগ আগের থেকে বহুগুণ বৃদ্ধি পায়। তো তোমরা পয়েন্টটা কিভাবে লিখবে দেখো। সবুজ বিপ্লবের ফলে কৃষিযোগ্য জমির সম্প্রসারণ ঘটে, ফলে কৃষিজ পণ্যের ফলন ও উৎপাদন বৃদ্ধি পায়। গম, ধান, আলু, ভুট্টা প্রভৃতি শস্য চাষ লাভজনক হয়ে ওঠায় কৃষিতে কর্মসংস্থান বৃদ্ধি পায়। অনেক জমি এক ফসলি থেকে বহু ফসলি হয়ে ওঠায় কৃষক ও কৃষি শ্রমিকের কাজের সুযোগ বৃদ্ধি পায়। এবার 3 নম্বর পয়েন্ট করবে কৃষকদের সার্বিক উন্নতি সাধন। ঠিক আছে, কি লিখবে এটা কিন্তু আমি লিখে দিচ্ছি না, শুধু বলছি, তোমরা শুনে শুনে নোটটা তৈরি করে ফেলবে। ঠিক আছে, দেখো কীরকম। সবুজ বিপ্লবের কারণে কৃষকদের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানেরও উন্নতি ঘটে। ওকে, তাছাড়া কৃষক পরিবারে শিক্ষার অগ্রগতি ঘটে ও ভোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি পায়। এটুকু লিখলেই হয়ে যাবে। এরপর 4 নম্বর পয়েন্ট করবে কর্মসংস্থান বৃদ্ধি। এটাও আমি লিখে দিচ্ছি না, তোমরা শুনে শুনে লিখবে। ঠিক আছে, কীরকম দেখো, যে সবুজ বিপ্লবের ফলে যে রাসায়নিক সার কারখানা, কৃষি যন্ত্রপাতি তৈরির কারখানা এবং সরাসরি কৃষিক্ষেত্রে ঠিক আছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। আবার কি বলতো সবুজ বিপ্লবের ফলে বহু কৃষিভিত্তিক শিল্প কারখানা তৈরি হয়, সেই শিল্প কারখানাতেও কি বলতো কাজের সুযোগ বৃদ্ধি পায়। আবার কি হয় বলতো যে সবুজ বিপ্লবের জন্য বিভিন্ন কৃষি গবেষণাগার, বিশ্ববিদ্যালয় এগুলো স্থাপিত হওয়ায় কি বলতো সেখানেও বহু লোকের কর্মসংস্থান হয়। এরপর 5 নম্বর পয়েন্ট করবে খাদ্যশস্যের আমদানি হ্রাস। ঠিক আছে, কি লিখবে শুনে নাও। সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বিদেশ থেকে শস্য আমদানির পরিমাণ কমেছে, ফলে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারত বর্তমানে খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর হয়েছে। ঠিক আছে, তাছাড়া ভারত বর্তমানে বিদেশে খাদ্যশস্য রপ্তানিও করে। ঠিক আছে, তো এই 5টা সুফল লিখলেই কিন্তু হয়ে যাবে। তোমাদের প্রশ্নটা 4 মার্কসের বেশি হয় না, 4 মার্কসের মতোই হয়, ফলে এই 5টা সুফল লিখলেই হবে। তো আমরা কি জানলাম যে ফসল উৎপাদন বৃদ্ধি মানে কি সবুজ বিপ্লব, তাই তো। এবার কোন ফসল উৎপাদন বা কি বস্তু উৎপাদনকে কি বিপ্লব নামে অভিহিত করা হয়, এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় খুব প্রশ্ন হয়। ঠিক আছে, আমি বলছি দেখো এক এক করে। যেমন দেখো যে উৎপাদন বৃদ্ধি বিপ্লব, দেখো যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি বলা হয় শ্বেত বিপ্লব। ঠিক আছে, মাছ উৎপাদন বৃদ্ধি পাওয়াকে বলা হয় নীল বিপ্লব। তৈলবীজ উৎপাদন বৃদ্ধি পাওয়াকে বলা হয় হলুদ বিপ্লব। ফল মানে বিশেষ করে আপেল উৎপাদন বৃদ্ধি পাওয়াকে বলা হয় সোনালী বিপ্লব। ডিম উৎপাদন বৃদ্ধি পাওয়াকে বলা হয় রূপালী বিপ্লব। চিংড়ি মাছ উৎপাদন বৃদ্ধি পাওয়াকে বলা হয় গোলাপি বিপ্লব। আলু উৎপাদন বৃদ্ধি পাওয়াকে বলা হয় গোলাকার বিপ্লব। আর মশলা উৎপাদন বৃদ্ধি পাওয়াকে বলা হয় বাদামি বিপ্লব।
ঠিক আছে, তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু বলছি, চাকরির পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো তো আরেকটা প্রশ্ন বাকি আছে, কি বলতো, সেটা হচ্ছে সবুজ বিপ্লবের কুফল। এটা আমি পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।